তো কথা হচ্ছে আজকে আমরা যে টপিকটা পড়বো তোমাদের হচ্ছে সেই টপিকটার নাম সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। সো এইটা অনেকটা কাইন্ড অফ স্থির তড়ি চলতড়িৎ এগুলোর সাথে অনেকটা মিল আছে, ঠিক আছে। সো আমরা চলো আগে স্টার্ট করব। স্টার্ট করার আগে আমি একটু পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এগুলা নিয়ে আলোচনা করব। এন্ড ওগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা হচ্ছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড নিয়ে আলোচনা করব। নিষিদ্ধ ব্যান্ড নিয়ে আলোচনা করব। সো এগুলা কি? এগুলো হচ্ছে বিভিন্ন রকম শক্তির ব্যান্ড, বিভিন্ন রকম শক্তির ব্যান্ড। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব, হোয়াট ইজ যোজন ব্যান্ড। আচ্ছা, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম কি? যোজন ব্যান্ড। সো যোজন ব্যান্ডটা কি? যোজন ব্যান্ডটা হচ্ছে, মনে করো তুমি যদি একটা এনার্জি লেভেল চিন্তা করো, এনার্জি লেভেল, ঠিক আছে। সো মনে করো এই যে একটা এনার্জি লেভেল, ঠিক আছে, মনে করো যে কাইন্ড অফ একটা নির্দিষ্ট এনার্জির একটা ব্যান্ড। ওকে, মনে করো যে অ্যাকচুয়ালি এটার আগে পিছে মানে ব্যান্ড মানে হচ্ছে তোমার যেটা বোঝানো হয়, ব্যান্ড অর্থ বোঝানো হয় যে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, মানে করো ইনকনসিস্টেন্ট ভ্যালু। আচ্ছা, সো যোজন ব্যান্ডটা আমি আগে বুঝাই। যোজন ইলেকট্রন কি বলো তো? যোজন ইলেকট্রন কি ভাইয়ারা? কমেন্টে কেউ বলতে পারবা হোয়াট ইজ যোজন ইলেকট্রন? যোজন ইলেকট্রন কি কেউ বলতে পারবা কমেন্ট সেকশনে? আচ্ছা, সো যোজন ইলেকট্রন কি আমি একটু বলি তোমাদেরকে। যোজন ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন। তোমরা কিন্তু এসএসসি তে পড়ে আসছো যোজনী, যোজ্যতা, যোজন ইলেকট্রন এসব কিন্তু পড়ে আসছো এসএসসি তে, কেমিস্ট্রিতে পড়ছো তাই না? সো হ্যাঁ, এই চ্যাপ্টারটা বুঝতে হলে একটু কেমিস্ট্রি একটু নলেজ থাকা লাগবে, আমি একটু ওইভাবেই বুঝাবো। সো কথা হচ্ছে যোজন ইলেকট্রন শেষ কক্ষপথের ইলেকট্রন। সো কোনো একটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন গুলার শক্তি, ঠিক আছে, শক্তিটাকে বলা হয় তোমার যোজন শক্তি, যোজন ইলেকট্রন শক্তি। শেষ কক্ষপথের ইলেকট্রন গুলার শক্তি যোজন ইলেকট্রন শক্তি, এনার্জি বা শক্তি। সো কথা হচ্ছে দেন হোয়াট ইজ যোজন ব্যান্ড? ব্যান্ড কিন্তু বলছি ভাইয়া একটা শক্তির রেঞ্জ যেটার মধ্যে আপ ডাউন করে। সো তুমি বলো শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, শেষ কক্ষপথে তো একটা ইলেকট্রন থাকে না তাই না, অনেকগুলো ইলেকট্রন থাকে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে, 18টা থাকতে পারে, ইভেন 32টার কাছাকাছিও থাকতে পারে। তো কথা হচ্ছে এই যে সব ইলেকট্রন গুলো আছে এগুলোর শক্তি কিন্তু একবারে 100 সেম থাকে না, একটু আপ ডাউন করে, কোনটার একটু বেশি, কোনটার একটু কম। সো দেখা গেছে এই যে কম বেশির জন্য এটাকে একটা ব্যান্ড হিসেবে লেখা হয়, যে এই যে ব্যান্ড মানে হচ্ছে এই ব্যান্ডের মধ্যে যে লেভেল গুলো আছে এর মধ্যে যে কোনো একটা মান থাকতে পারে ইলেকট্রন গুলার, ঠিক আছে। আচ্ছা, সো এই যে একটা এনার্জি লেভেল, সার্টেন এনার্জি লেভেল, এটাকে বলতেছে আমরা যোজন ব্যান্ড। আচ্ছা, যোজন ব্যান্ডের থেকে একটু বেশি লেভেলে থাকে যেটা হচ্ছে আলটিমেটলি, অন্য কালি দিয়ে লিখি, এটা মনে করো ব্ল্যাক পেন দিয়ে লিখলাম যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটা আরেকটা ব্যান্ড থাকে, আরেকটা নিউ একটা ব্যান্ড থাকবে যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি পরিবহন ব্যান্ড। আচ্ছা, পরিবহন ব্যান্ড। সো হোয়াট ইজ পরিবহন ব্যান্ড? পরিবহন ব্যান্ড হচ্ছে আচ্ছা, যোজন ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে, যোজন ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলাকে তুমি যদি একটু শক্তি দাও, শক্তি দিলে তারা যদি এইখান থেকে এইখানে আপগ্রেড হয়, শক্তির লেভেলটা যদি এখান থেকে এখানে আপগ্রেড হয়, মানে যোজন ব্যান্ডের যে শক্তিগুলো সেটাকে যদি তুমি পরিবহন ব্যান্ডে নিয়ে যাও, তাইলে হবে কি সেই ইলেকট্রন গুলা তোমার পরিবহন হওয়া শুরু হবে, ঠিক আছে। মনে করো যে ইলেকট্রন গুলো, মনে করো যে একটা কাইন্ড অফ একটা মনে করো যে পদার্থ আছে, যেখানে মনে করো যে কিসের পদার্থ, মনে করো ফেরাসের পদার্থ, ঠিক আছে, একটা লোহার বল আছে, আর মনে করো যে এইখানে আরেকটা কি আছে, মনে করো যে নিকেলের বল আছে, ঠিক আছে। সো দুইটাকে মনে করো তুমি তার দিয়ে সংযুক্ত করলা। সো
ফেরাসের মনে করো ইলেকট্রন গুলা কি আছে পরিবহন ব্যান্ডে আছে। তো তুমি যদি তার দিয়ে সংযুক্ত করো সুন্দর মতো দেখবে যে এখানে ইলেকট্রনের ফ্লো হবে, ইলেকট্রন এই দিক থেকে এই দিকে যেতে থাকবে। বুঝতে পারছো? ওকে, সো কথা হচ্ছে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড দুইটা আশা করি বুঝতে পারছি। যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডের শক্তিটা একটু বেশি থাকে। সো মনে করো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড দুইটার মধ্যে তো একটা গ্যাপ আছে না, খেয়াল করো একটা গ্যাপ আছে না, একটা শক্তি এনার্জি গ্যাপ অফ এনার্জি লেভেল, গ্যাপ অফ এনার্জি লেভেল। গ্যাপ অফ এনার্জি লেভেল। সো কথা হচ্ছে এই যে গ্যাপটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। কি ব্যান্ড? নিষিদ্ধ ব্যান্ড। আশা করি বুঝতে পারছো যোজন ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড কি, নিষিদ্ধ ব্যান্ড কি, আশা করি সবাই বুঝতে পারছো। কমেন্টে একটু জানাও খুব দ্রুত কারো যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, সো কথা হচ্ছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড তিনটা জিনিস কি বুঝতে পারছো কিনা একটু খুব দ্রুত জানিয়ে দাও কমেন্টে। সো এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো নিষিদ্ধ ব্যান্ড, এই যে পরিবহন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড দুইটার মাঝখানে যে এনার্জি লেভেলের যে গ্যাপটা সেটাকে বলতেছি আমরা নিষিদ্ধ ব্যান্ড। এখন তোমরা একটু কাইন্ড অফ নিজের লজিক খাটাবা। তোমার যদি যোজন ব্যান্ড যদি এইটা হয়, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে গ্যাপটা যদি বড় থাকে, গ্যাপটা যদি একটু বড় হয়, তাহলে বলো তো যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে বা যোজন ইলেকট্রনগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি যোজন ব্যান্ডে আছে সেগুলোকে পরিবহন ব্যান্ডে আনতে বেশি পরিমাণ শক্তি খরচ হবে। তার মানে এই পদার্থটা তড়িৎ পরিবহন করা বা ইলেকট্রন পরিবহন করা যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা অনেক কম না যদি তোমার নিষিদ্ধ ব্যান্ডটা বড় হয়, এখানে যদি একটা বিগ গ্যাপ থাকে। বুঝতে পারছি? সো নিষিদ্ধ ব্যান্ডটা যদি বড় হয়, নিজের লজিকে কোশ্চেন করো, তাহলে কি হবে যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো সহজে পরিবহন ব্যান্ডে যেতে পারবে না। ওকে, মানে সোজা কথা পদার্থটা অপরিবাহীর মতো আচরণ করবে। কিসের মতো? অপরিবাহীর মতো আচরণ করবে। বুঝতে পারছি? আর যদি গ্যাপটা অনেক ছোট হয়, মনে করো যে যোজন ব্যান্ড আর মানে পরিবহন ব্যান্ড একদম কাছাকাছি, তখন মনে করো সেটার ইলেকট্রন বা তড়িৎ পরিবহন করার সম্ভাবনাটা অনেক বেশি হবে। ঠিক আছে, সো এটা আপাতত এই পর্যন্তই রাখি, পরবর্তীতে আমরা একটু ডেফিনিট করব যোজনটা আরেকবার ভাইয়া। আচ্ছা, সো যোজনটা হচ্ছে ভাইয়া এই যে দেখো আমরা এখানে যোজন ব্যান্ড অলরেডি লিখে রাখছি। তো এক ভাইয়া বলছে যোজন ব্যান্ডটা আরেকবার একটু এক্সপ্লেন করতে। যোজন ব্যান্ডটা হচ্ছে বোঝার আগে যেটা বুঝতে হবে যোজন ইলেকট্রন। সো যোজন ইলেকট্রন কি? কোন একটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন গুলাকে বলা হয় যোজন ইলেকট্রন। এন্ড যোজন ইলেকট্রনগুলোর যে শক্তি সেটাকে আমরা বলতেছি যোজন ইলেকট্রন শক্তি। এখন কথা হচ্ছে যোজন ইলেকট্রনের শক্তি এটা তো সব সেম না, সব ইলেকট্রনের জন্য সেম না। কথা হচ্ছে যদিও একই মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন, বাট মেজার করতে গেলে একদম 100% সেম হবে না, দেখা যাবে একটু আপ ডাউন আছে। সো এই জন্য একটু আপ ডাউনের জন্য সেটাকে আমরা একটা ব্যান্ড হিসেবে লিখতেছি। কথা হচ্ছে মনে করো 1 থেকে 1.5 এই ইলেকট্রন ভোল্ট রেডিয়াসের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে আছে, হয় এখানে উপরে বা নিচে, ম্যাক্সিমাম এত, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত। ঠিক আছে, এরকম একটা রেঞ্জ দিছি। সো এই যে রেঞ্জ দেওয়ার কারণে এরকম একটা মোটা একটা পুরো ব্যান্ড ক্রিয়েট হয়েছে, এনার্জি ব্যান্ড, যে ওই ইলেকট্রনগুলোর শক্তি অ্যাকচুয়ালি এই ব্যান্ডের মধ্যে যে কোনো একটা স্থানে অবস্থান করতেছে। এই ব্যান্ডটাকে আমরা বলতেছি যোজন ব্যান্ড। সো বিষয় এই পর্যন্তই ছিল, আশা করি যোজন ব্যান্ডটা বুঝতে পারছো। এই তিনটাই আশা করি বুঝতে পারছো। নেক্সট টপিকগুলোর জন্য এই তিনটাই আমাদের দরকার হবে। নেক্সট, সো দেখো আমরা এখন কন্ডাক্টরস মিন হচ্ছে পরিবাহী, ইংলিশে লেখা আছে এখানে, মানে ইংলিশ টার্মগুলো জানা অ্যাকচুয়ালি জরুরি। কথা হচ্ছে
ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন অ্যাকচুয়ালি তো আর বাংলায় পড়াশোনা করা যাবে না, তখন তো সব পড়ালেখা সব পড়াশোনা ইংলিশে থাকবে। সো এই ইংলিশ টার্মগুলো অ্যাটলিস্ট শেখা জরুরি। সেমিকন্ডাক্টরস মিন হচ্ছে অর্ধপরিবাহী। অ্যান্ড ইনসুলেটরস মানে হচ্ছে অপরিবাহী। আচ্ছা, সো এখন আসি আমরা প্রথমে আমরা পরিবাহীর বৈশিষ্ট্যগুলো পড়ব। পরিবাহীর বৈশিষ্ট্য কি? আপেক্ষিক রোধ 10⁻⁸ ওহম মিটারেরও কম থাকে। ভাইয়া আপেক্ষিক রোধ কি জানি? রোধের সূত্র, যারা তোমরা ভাইয়া চলো তো এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ছো, রোধের চ্যাপ্টারে রোধের সূত্র, রোধ হচ্ছে R = ρL/A। সো আলটিমেটলি তুমি দেখো R সমানুপাতিক রো। এই যে রোটা, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ, যেটা এক একটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। লোহার জন্য একরকম, তামার জন্য একরকম, রূপার জন্য একরকম, মনে করো যে স্টিলের জন্য আরেক রকম। সো এইরকম আর কি। আচ্ছা, তো কথা হচ্ছে যোজন ব্যান্ডে যোজন ইলেকট্রনের শক্তি। এই তো ভাই, হ্যাঁ ভাইয়া, সোজা কথা যদি বলতে চাও, যোজন ব্যান্ড হচ্ছে যোজন ইলেকট্রন বা শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি। সো এই যে রোধ, এটাই হচ্ছে আপেক্ষিক রোধ। সো আপেক্ষিক রোধের মান অনেক কম থাকে। রোধের মান কম থাকলে কি? I = V/R না? I সমানুপাতিক 1/R। রোধের মান কম থাকলে তড়িৎ প্রবাহ বেশি হয়, মানে কথা হচ্ছে এজন্য হচ্ছে পরিবাহীর মতো আচরণ করবে। নেক্সট, সো 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করি ভাইয়া, পরিবহন ও যোজন ব্যান্ড অভিন্ন। কি জঘন্য কথা, বুঝছো? মানে কি, মানে জঘন্য না, সুন্দর কথা, বাট কথা হচ্ছে একটা মানে খুবই আজব কথা লিখছে যে অভিন্ন। যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড সেম। আমরা এতক্ষণ কি বলছিলাম? যোজন ব্যান্ড হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন, পরিবহন ব্যান্ড হচ্ছে যোজন ব্যান্ড থেকে একটু হায়ার এনার্জি লেভেল, যেখানে গেলে যোজন ব্যান্ডের ইলেকট্রন গুলা তোমার তড়িৎ মানে পরিবাহী হিসেবে কাজ করবে, মানে সোজা কথা ইলেকট্রন গুলা যাওয়া আসা যাওয়া করবে, তাই না? তো কথা হচ্ছে অভিন্ন মিন্স হচ্ছে যোজন ব্যান্ড যদি এইটা হয়, যোজন ব্যান্ড যদি এইটা হয়, পরিবহন ব্যান্ড একদম এক্স্যাক্টলি এইটাই হবে, অথবা মনে করো যে একদম লাগানো থাকবে। মানে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে ডিফারেন্স নাই বললেই চলে, থাকলেও খুবই কম। মানে এখানে নিষিদ্ধ ব্যান্ড 0, নিষিদ্ধ ব্যান্ড 0। আরো যদি স্পেসিফিক্যালি বলতে চাই, যোজন ব্যান্ড বা যোজন ইলেকট্রন বা শেষ কক্ষপথের ইলেকট্রনগুলা অলরেডি পরিবাহী ব্যান্ডের মধ্যে আছে। শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো অলরেডি পরিবহন ব্যান্ডের মধ্যে আছে, মানে তারা যাতায়াত করার জন্য প্রস্তুত। ঠিক আছে, মানে পরিবাহী যে পদার্থগুলো আছে এগুলা শেষ কক্ষপথের ইলেকট্রনগুলা মানে পরিবাহী হিসেবে কাজ করতে তারা প্রস্তুত। ঠিক আছে, এজন্য তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তুমি যখনই তড়িৎ পরিবহন করতে নিবা, তার মধ্যে দিয়ে ইজিলি তড়িৎ পরিবহন করা শুরু করে দিবে, কোনো আদার ক্যাজুয়ালিটির কোনো দরকার নাই। ওকে, সো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সো এই যে দেখো নিষিদ্ধ ব্যান্ড 0 বললাম, এখানে এটাই লিখছে। এনার্জি গ্যাপ একদম 0, থার্ড বৈশিষ্ট্য। এন্ড কথা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক, দেখো যেটা হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক, R = R0 1 + আলফা ডেল থিটা। মানে তাপমাত্রা যত বাড়াবা রোধ বাড়বে, তাপমাত্রা যত বাড়াবা রোধ বৃদ্ধি পাবে, তাপমাত্রা যত কমাবা রোধ তত কমবে। মানে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, রোধের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে পরিবাহিতা কমে যাবে, সোজা কথা পরিবাহিতা কমে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি পড়বো? অর্ধপরিবাহী আর অপরিবাহী পড়বো। অর্ধপরিবাহী আর অপরিবাহী পড়বো। সো দেখো অর্ধপরিবাহী যেটা, সেটা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টরস। কখনো কখনো পরিবাহীর মতো আচরণ করে, কখনো কখনো অপরিবাহীর মতো আচরণ করে। সো সেটার আপেক্ষিক রোধ কত দেখি? 10⁻⁴ থেকে 10⁶ ওহম মিটার পর্যন্ত থাকে। খেয়াল করো, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য আছে বাট কম। মানে অ্যাকচুয়ালি এই যে পরিবহন ব্যান্ডের মতো মানে একটার সাথে লেগে রয়েছে এরকম না, পার্থক্য আছে বাট খুবই কম। এনার্জি গ্যাপ খেয়াল করো 1.1 ইলেকট্রন ভোল্ট, যেখানে অপরিবাহীর ক্ষেত্রে দেখো এনার্জি গ্যাপ 6 ইলেকট্রন ভোল্টেরও বেশি, 6 ইলেকট্রন ভোল্ট থেকেও বেশি। সো এখানে কিন্তু এনার্জি গ্যাপটা ছোট, এখানে এনার্জি গ্যাপটা অনেক বড়। খেয়াল করো যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য অনেক বেশি। ঠিক আছে, ওকে। সো চতুর্যোগী, এটা পরে বুঝাচ্ছি এটা কেন বলছে। চতুর্যোগী না, চতুর্যোজী, অ্যাকচুয়ালি যোগী না, যোজি। ঠিক আছে, আচ্ছা।
সো এখানে দেখো এটার ক্ষেত্রে হচ্ছে তোমার এইটার একদম বিপরীত সূত্র, তাপমাত্রা বাড়ালে রোধ কমে, তাপমাত্রা বাড়ালে কিন্তু সেমিকন্ডাক্টরসের রোধ কমবে, কিন্তু পরিবাহীর কি ছিল, তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে, তাপমাত্রা বাড়ালে এটার ক্ষেত্রে রোধ কমে। সো আর এটা কিন্তু কি তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে, ঠিক আছে। ওকে, সো অধাতু সমূহ সবই কিন্তু অপরিবাহী। সো এনার্জি ব্যান্ডেডটা এটার বুঝাই দিছি আমি, একটু খেয়াল করো যে সেমিকন্ডাক্টরসের ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড যদি এইটা হয়, যোজন ব্যান্ড যদি এইটা হয়, তোমার কি বলবো পরিবহন ব্যান্ড একদম এইটার কাছাকাছি থাকবে, মানে ডিফারেন্স হচ্ছে আলটিমেটলি 1.1 ইলেকট্রন ভোল্ট। ভাইয়া ইলেকট্রন ভোল্ট একক কি, তোমার 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10⁻⁻19 জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্টের এককের মিনিং। আচ্ছা, এটা হচ্ছে কি সেমিকন্ডাক্টরস বা অর্ধপরিবাহী, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপরিবাহী। অপরিবাহীর ক্ষেত্রে যেটা হয় তোমার এই যে যোজন ব্যান্ড আর হচ্ছে তোমার পরিবহন ব্যান্ড, এটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি থাকে, যেটা হচ্ছে বলা হয়েছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে বেশি, 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত থাকে, মানে এই ডিফারেন্সটা হচ্ছে হিউজ, ঠিক আছে। মানে সহজেই আমরা যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে এখানে নিতে পারবো না, যার কারণে যেটা হয় অপরিবাহী পদার্থ সেটা কখনোই তড়িৎ পরিবহন করে না, মানে ইলেকট্রনগুলো কখনোই পরিবহন ব্যান্ডে এসে পৌঁছায় না, ঠিক আছে। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু খুব দ্রুত বলে ফেলি, দেখি ভাই স্যার প্রথমে যোজন ব্যান্ড প্রদর্শন করতেও টেম্পারেচার বাড়লে তা পরিবর্তন হয়ে যায়, কথা কি ঠিক? হ্যাঁ, কথা হচ্ছে হ্যাঁ, তুমি যেটা বলছো ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, তোমার তাপমাত্রার সাথে যোজন ব্যান্ডের উচ্চতার সম্পর্ক আছে। তুমি যদি অর্ধপরিবাহীর কথা চিন্তা করো, তুমি যদি তাপমাত্রা ইনক্রিজ করো যোজন ব্যান্ড উপরের দিকে উঠবে, ঠিক আছে। যোজন ব্যান্ড উপরের দিকে উঠবে, পরিবহন ব্যান্ডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। অপরিবাহীর ক্ষেত্রে তুমি যদি যোজন ব্যান্ড আর মানে তাপমাত্রা ইনক্রিজ করো, এটা আরো নিচের দিকে নামবে, বুঝতে পারছো? দুইটা একই ক্ষেত্রে এক এক রকম। অপরিবাহীর ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, এটা নিচের দিকে নামবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উপরের দিকে উঠবে। তাহলে ভাই পরিবাহীর ক্ষেত্রে কি হবে? পরিবাহী কিন্তু কি বলছি, দুইটা ব্যান্ড কাইন্ড অফ একটা একটার সাথে লেগে থাকে, তাই না? দুইটা ব্যান্ড একটা একটার সাথে লেগে থাকে। সো এইখানে ভাইয়া যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে এটা নিচের দিকে নামবে অপরিবাহীর মতো। জাস্ট সেমিকন্ডাক্টরটা ব্যতিক্রম, সেমিকন্ডাক্টর টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রোধ কমে, বাকিগুলোর রোধ বাড়ে, মানে হচ্ছে ডিফারেন্সটা বেড়ে যাবে, ডিফারেন্সটা বাড়বে, এখানেও ডিফারেন্সটা বাড়বে। বুঝতে পারছি? আশা করি বুঝে গেছি। ওকে, সো এখানে পড়ে থাকলে হবে না, আমাদের তো সামনে আগাতে হবে, তাই না? চ্যাপ্টারটা বেশ বড়। আচ্ছা, সো কথা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে কথা ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। সিলিকনের ক্ষেত্রে কথা ঠিক আছে, কথা হচ্ছে উপরের দিকে উঠবে। সিলিকন কিন্তু ভাই একটা সেমিকন্ডাক্টর, তাই না? এক্সাম্পল কি দেওয়া আছে? আচ্ছা, এক্সাম্পল এই যে দেখো নিচের দিকে, আমার দাগের কারণে ঠিক গেছে। এক্সাম্পল দেখো নিচের দিকে দেওয়া আছে সিলিকন, জার্মেনিয়াম। কথা হচ্ছে ভাইয়া পর্যায় সারণী 14 নাম্বার গ্রুপ যেটা, সেটা সবগুলা মৌলে হচ্ছে কাইন্ড অফ অর্ধপরিবাহীর মতো আচরণ করে, ঠিক আছে। আরো আছে সিলিকন, জার্মেনিয়াম, আরো অনেক কিছু আছে। আচ্ছা, নেক্সট, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হবে? বলো বলো খুব দ্রুত, এবিসিডি কোনটা হবে? দ্রুত বলে ফেলি একটু। আচ্ছা, আচ্ছা অ্যান্সার পাচ্ছি না। ওকে, আমি বলে দিই, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমবে। ওকে, অ্যান্সার হবে এ। ঠিক আছে, নেক্সট, অর্ধপরিবাহক পদার্থের তাপমাত্রার সাথে তড়িৎ পরিবাহকত্ব কি হয়? বৃদ্ধি পায়। একটা কি, রোধ হইলে রোধ কমে, পরিবাহকত্ব বাড়ে, সিম্পল। নেক্সট, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড
পরস্পর মিশে গেলে পদার্থটির প্রকৃতি কি? বলো ভাই, এটা অ্যাটলিস্ট পারা উচিত, এটা অ্যাটলিস্ট পারা উচিত। বলো, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড যদি একসাথে মিলে যায় তাহলে কি হবে? যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড একসাথে মিলে গেলে, হ্যাঁ অ্যান্সার পাচ্ছি বি, ভেরি গুড। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড একসাথে মিলে গেলে বি, ভেরি গুড, ঠিক আছে, বি হবে কিন্তু অ্যান্সার হবে বি, পরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড একসাথে পরস্পর লেগে থাকে, একটা একটার সাথে লেগে থাকে, ঠিক আছে। আসো এখন আমরা যেটা পড়বো, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর ডায়োডস, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর ডায়োডস। সো পি কি ভাইয়া পজিটিভ টাইপ? না ভাইয়া, পি কে অ্যাকচুয়ালি পজিটিভ টাইপ বলা হয় না, কথা হচ্ছে এটা পি ফর কেন এটা আমি বলবো। সো কথা হচ্ছে আলটিমেটলি পি টাইপ এন টাইপ, ওকে। সো পি টাইপ পদার্থকে আমরা যেটা সেমিকন্ডাক্টর জানি যে সিলিকন, জার্মেনিয়াম। সো কথা হয় তোমার পি টাইপ পদার্থ এটা হচ্ছে ডোপিং বলা হয়। পি টাইপ এন টাইপ পদার্থ কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে যখন যোগ করা হয় তখন সেটাকে কি বলে ভাইয়া? ডোপিং, ডোপিং। কথা হচ্ছে অনেক সময় পেপার পত্রিকায় দেখো না যে অমুক খেলোয়াড়ের ডোপ টেস্টিং পজিটিভ আসছে, মানে সে কি অ্যাকচুয়ালি মনে করো যে তার মধ্যে মাদক সেবন করার প্রবণতা দেখা গিয়েছিল, যেটাকে অ্যাকচুয়ালি ডোপ টেস্ট বলা হয়। তো কথা হচ্ছে এখানে ডোপিং কেন? কথা হচ্ছে ভাইয়া ডোপিং শব্দটার আসল কথা হচ্ছে ভেজাল মিশ্রিতকরণ। কি মিশ্রিতকরণ? ভেজাল মিশ্রিতকরণ, মিশ্রিতকরণ। সো তুমি যখন ডোপ করতেছো কথাটার মিনিং হচ্ছে তুমি সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল মিশ্রণ করতেছো, ঠিক আছে, সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল মিশ্রিত করতেছো। কথা হচ্ছে ভাইয়া সেমিকন্ডাক্টরের মধ্যে আমি ভেজাল কেন মিশ্রিত করব? কথা হচ্ছে রিজন পরিবাহিতা বৃদ্ধি করা, বৃদ্ধি করা, ঠিক আছে, পরিবাহিতা কি বৃদ্ধি করাই হচ্ছে আমাদের রিজন। সো কথা হচ্ছে দুই ভাবে ডোপিং করা যায়। ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের পি টাইপ পদার্থ মিশ্রিত করা, সেকেন্ডলি হচ্ছে আমাদের এন টাইপ পদার্থ সরি হাঁচি আসছিল একটু, আলহামদুলিল্লাহ। সেকেন্ড টাইপ হচ্ছে আমাদের এন টাইপ পদার্থ মিশ্রিত করা। আচ্ছা, সো পি টাইপ পদার্থ এন্ড এন টাইপ পদার্থ এগুলা কি চলো আমরা একটু দেখি। সো এখানে দেখো কথা লেখা আছে পি টাইপ পদার্থ বলতে যেগুলোকে বোঝা হয় ত্রিযোজী মৌল বা গ্রুপ 3A অথবা সিম্পলি 13 গ্রুপের মৌলসমূহ। 13 গ্রুপের মৌলসমূহ আমরা কি বলছিলাম? সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কি গ্রুপ 14 এর মৌলসমূহ। গ্রুপ 14 এর আগের মৌলগুলো তুমি যদি মিশাও এটার মধ্যে তাহলে যেটা হবে পি টাইপ পদার্থ মিশ্রিত বা পি টাইপ ডোপিং হবে। সো কথা হচ্ছে কি কি মৌল মিশাইতে পারো? অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এন্ড এন টাইপ যেটা সেটা হচ্ছে পঞ্চযোজী মৌল বা গ্রুপ 5A অথবা সেমিকন্ডাক্টর যেই গ্রুপ তার পরের গ্রুপ 15 এর মৌলসমূহ তুমি যদি মিশ্রিত করো তাহলে হচ্ছে যেমন PN মানে হচ্ছে ফসফরাস, নাইট্রোজেন, বিসমাথ, আর্সেনিক, ঠিক আছে, অ্যান্টিমনি, এগুলো যদি মিশ্রিত করো তাহলে হচ্ছে তোমার এন টাইপ ডোপিং হবে। আচ্ছা, দুই টাইপেরই দেখো নিট চার্জ হচ্ছে 0, নিট চার্জ কি 0, সুতরাং ভুলেও এগুলাকে কখনো পজিটিভ ডোপিং বা নেগেটিভ ডোপিং বলবা না। নাম এরকম দিছে, এটার কারণ আছে, কারণটা আমি বুঝাবো আস্তে আস্তে। সো এই জন্য নাম দিছে পি টাইপ এন টাইপ, বা পি মানে কিন্তু পি ইজ নট ফর পজিটিভ, এন ইজ নট ফর নেগেটিভ, ঠিক আছে। কারণ কি এগুলো দুইটারই দেখো নিট চার্জ আলটিমেটলি 0। সো কিছু কোশ্চেন পাচ্ছি তোমাদের কাছ থেকে, একটু দেখি। ভাইয়া মিশালে পরিবাহিতা বাড়বে কিভাবে? হ্যাঁ আমি বুঝাচ্ছি, এখনই বুঝাবো যে মিশালে কেন পরিবাহিতা বাড়বে। আচ্ছা, সো চলো দেখি। ধরো আমরা সিলিকন নিয়ে ডিল করতেছি, ঠিক আছে, সিলিকন, ঠিক আছে, সিলিকন অর্ধপরিবাহী আমরা নিলাম, ঠিক আছে। সো সিলিকনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 4টা ইলেকট্রন, ঠিক আছে, 4টা। ঠিক আছে, 4টা ইলেকট্রন। সো তুমি যখন একটা পি টাইপ পদার্থ মিশাবা মানে ত্রিযোজী মৌল, যেমন সাপোজ কথার কথা অ্যালুমিনিয়াম আমরা মিশালাম, অ্যালুমিনিয়াম রাখলাম, ঠিক আছে।
অ্যালুমিনিয়াম রাখলাম এখানে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলবা, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা, দুইটা এবং তিনটা। ঠিক আছে, সো যেটা হবে তোমার অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি এসে একটা সিলিকনের জায়গা দখল করবে, বুঝতে পারছো? অ্যালুমিনিয়াম এসে কি করবে, সিম্পলি এইভাবে বসে থাকবে না, একটা সিলিকনের জায়গা সে দখল করবে, একটা সিলিকনকে সরায় দিয়ে সেখানে অ্যালুমিনিয়াম বসবে, বুঝতে পারছি? সো যেটা হবে এখানে একটা, দুইটা, তিনটা। সো কথা হচ্ছে এখানে যে সিলিকন ছিল সুন্দর মতো তার চারটা ইলেকট্রন দিয়ে আশেপাশে সিলিকনগুলোর সাথে বন্ধন গঠন করছিল, এখানে যেটা হবে একটা ইলেকট্রনের স্থান খালি থাকবে, যেটাকে বলা হয় হোল। মানে এখানে ইলেকট্রন থাকার কথা ছিল বাট এখন ইলেকট্রন নাই, একটা হোল। ঠিক আছে, সো হোলটা যেটা করবে ইলেকট্রন চাপ এসে, সো হোলটা সে দ্রুত ফিল আপ করতে যাবে। একটা খালি জায়গা কি দ্রুত ফিল আপ হইতে চায় না, এই হোলটা যেটা সেটা কি দ্রুত ফিল আপ হইতে যাবে। ঠিক আছে, কারণ যদিও এটা অ্যালুমিনিয়াম কিন্তু এগুলা সিলিকনের একটা মানে সিলিকনের একটা চিপের মধ্যে আছে, যার কারণে সে অ্যাকচুয়ালি সিলিকনের মতো আচরণ করার চেষ্টা করবে। সো কথা হচ্ছে এই যে চিপটা একটা সিলিকন যে খণ্ড নিছি তার মাঝখানে অ্যালুমিনিয়াম মিশাই দিলেই কিন্তু জিনিসটা একটা অস্থিতিশীল অবস্থায় ক্রিয়েট করবে, কারণ হচ্ছে সব সিলিকন ছিল, বন্ধনগুলো সুন্দর মতো গঠিত হয়েছিল, মাঝে দিয়ে সুন্দর মতো অ্যালুমিনিয়াম ব্যাটা এসে ঢুকছে এন্ড একটা হোল ক্রিয়েট করছে। ওকে, সো এইভাবে হচ্ছে পি টাইপ ক্রিয়েট করা হয়। কথা হচ্ছে ভাইয়া এখন যে ভাইয়া কোশ্চেনটা করছে যে ভাইয়া পরিবাহিতা কেন বৃদ্ধি পাবে, সো কথা হচ্ছে অনেকগুলো কোশ্চেন পাচ্ছি ভাইয়া নীল চার্জ কি এগুলো বুঝাবো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে সো হোলটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। সো এখন হচ্ছে তুমি এইরকম যে চিপটা আছে এগুলোর মধ্যে তো হাজার হাজার অ্যালুমিনিয়াম আছে, একটা যদি বড় চিপ দেখি এটার মধ্যে হাজার হাজার অ্যালুমিনিয়াম আছে, হাজার হাজার হোল থাকবে, তাই না? একটার পর একটা একটা খণ্ড যদি নেই আমরা। সো কথা হচ্ছে এই মাথায় যদি তুমি একটা ইলেকট্রন দাও, এই মাথায় তুমি যদি একটা ইলেকট্রন দাও সুন্দর মতো এই হোলটা ফিল আপ হয়ে যাবে, এই হোলটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এই হোলটা ফিল আপ হইলে তো পাশের গুলা বলবে আমরা কেন ফিল আপ হবো না, তারা প্রতিবাদ করা শুরু করবে। ঠিক আছে, যে এই হোলটা ইলেকট্রন দিয়ে মানে ফিল আপ হয়েছে, আমরা কেন ফিল আপ হবো না। সো ও কি করবে, প্রতিবাদ করে ওর ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে নিবে। ঠিক আছে, ওর ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে নিবে। ও কি করবে, আবার ওর ইলেকট্রনটা ওর কাছে নিয়ে নিবে। ও কি করবে, আবার ওর ইলেকট্রনটাও নিজের কাছে নিয়ে নিবে। সো আলটিমেটলি দেখো কি হচ্ছে, এই যে মাঝখানে নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ইলেকট্রন নিয়ে টানাটানি করতে করতে আলটিমেটলি এই ইলেকট্রনটা একদম শেষ মাথায় চলে আসবে। সো কথা হচ্ছে ইলেকট্রনের কি পরিবহন হয়েছে নাকি হয় নাই? অবশ্যই ইলেকট্রনের পরিবহন হয়েছে, ইলেকট্রনটা এইখান থেকে ওইখানে চলে গিয়েছে। ওকে, সো আলটিমেটলি সোজা কথা ইলেকট্রনের পরিবহন হয়েছে, তড়িৎ পরিবহন হয়েছে, একটা জাস্ট তুমি অ্যালুমিনিয়াম ভিতরে থাকার কারণে একটা হোল ক্রিয়েট করছে এই জন্য। ওকে, সো আশা করি ডোপায়ন করলে কিভাবে পরিবহন মানে পরিবহন হয় এটা আশা করি বুঝতে পারছো। সো দ্রুত আমি এখন পি টাইপ বুঝাইলাম, এখন দ্রুত এন টাইপটা বুঝাই ফেলি। এন টাইপটা একটু দ্রুত বুঝিয়ে ফেলি। সো এন টাইপ বলতে যেটা হচ্ছে, মনে করো যে তোমার ফসফরাস নিলাম আমি বা নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন না নিয়ে ফসফরাস নেওয়াটা বেটার, ফসফরাস নেই, পি নিলাম। সো ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো, দ্রুত দ্রুত, 5টা। সো কথা হচ্ছে সিলিকনের মতো 4টার জায়গায় এখানে আছে 5টা, মানে কি একটা ইলেকট্রন বেশি আছে। সো আলটিমেটলি যেটা করবে এই ইলেকট্রনটা সে কি করবে, এক মাথা থেকে আরেক মাথায় সুন্দর মতো পাস করতে থাকবে এবং সুন্দর মতো এখানে সে বের করে দিবে ইলেকট্রনটা। সো কথা হচ্ছে এমনি এমনি তো বের করবে না, মনে করো যে এই মাথায় যদি একটা পুশ দাও, একটা ইলেকট্রন পুশ দাও, ঠিক আছে, একটা ইলেকট্রন প্রবেশ করো, সুন্দর মতো এভাবে ধাক্কাধাক্কি করতে করতে একটা ইলেকট্রন আরেক মাথায় বের করে দিবে। সো আলটিমেটলি পি টাইপ এন টাইপ দুইটাই হচ্ছে আমাদের তড়িৎ পরিবহন করতেছে। পি টাইপটা করতেছে খেয়াল করো হোল এর মাধ্যমে, এন্ড এন টাইপ যেটা সেটা করতেছে ইলেকট্রনের মাধ্যমে। বুঝতে পারছি, একটা হোলের মাধ্যমে আরেকটা করতেছে ইলেকট্রনের মাধ্যমে। আশা করি বুঝতে পারছি, এন্ড দুইটাই কিন্তু আমাদের পরিবাহিতা বাড়াচ্ছে, একটা করতেছে হোলের মাধ্যমে, একটা করতেছে ইলেকট্রনের মাধ্যমে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা,
সো আমরা মোটামুটি এগুলা বুঝলাম। এখন আমরা যেটা পড়বো পিএন জাংশন। ওকে, আচ্ছা আচ্ছা, সো এটা একটু আগে দিলে ভালো হইতো। আচ্ছা, সো পিএন জাংশন কথা হচ্ছে একটা পি ডোপাইত, পি ডোপড, ঠিক আছে, এবং একটা এন টাইপ পদার্থ দিয়ে ডোপাইত দুইটা সেমিকন্ডাক্টর যদি তুমি পাশাপাশি রেখে এভাবে জোড়া লাগায় দাও, তাহলে যেটা হবে তাহলে হচ্ছে তোমার পিএন জাংশন ক্রিয়েট হবে। সো কথা হচ্ছে পিএন জাংশনটা কি হয় অ্যাকচুয়ালি, এই যে পি টাইপ এন টাইপ, এই যে দেখো কি হচ্ছে, এই যে দেখো পিএন জাংশন ডায়োড ব্লক। সো কথা হচ্ছে এইভাবে দেখানো হয়, অথবা এইটাকে এইভাবেও দেখানো হয়, যেই পাশে পি থাকে ওই পাশে এই যে দেখো এইবার এরকম একটা তীর দেওয়া হয় এন এর দিকে, বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের জাংশন। সো এই জাংশনে অ্যাকচুয়ালি কি হয় বলো তো, এই জাংশনে অ্যাকচুয়ালি কি হয় আমাদের এটা একটু বের করতে হবে। সো পি যে টাইপটা, পি যে সাইডটা, পি সাইডে হোলের আধিক্য থাকবে। কিসের আধিক্য? হোল এর আধিক্য, হোল এর আধিক্য থাকবে, তাই না? পি সাইডে হোল বেশি থাকে না, আমরা দেখছিলাম অ্যালুমিনিয়াম, এই যে দেখো এখানে কি, এই যে হোল, একটা হোল, দুইটা হোল, তিনটা হোল, ইলেকট্রনের সাথে সাথে সুন্দর মতো অনেকগুলা হোল আছে, ঠিক আছে। এন্ড এন সাইডে যেটা থাকবে ইলেকট্রন এর আধিক্য। সো যেটা হবে তুমি যখন দুইটা পাশাপাশি এইভাবে জোড়া লাগাবা, তখন যেটা হবে এই যে সাইডের এই পাশের কিছু ইলেকট্রন সুন্দর মতো এই পাশের হোলগুলাকে ফিল আপ করার জন্য চলে আসবে। কি হবে? এই পাশের ইলেকট্রনগুলা সুন্দর মতো এই পাশের হোল ফিল আপ করার জন্য চলে আসবে। কিসের প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। বুঝাতে পারছি? সো কথা হচ্ছে এই পাশের ইলেকট্রনগুলো সুন্দর মতো এই পাশের হোলগুলোকে ফিল আপ করার জন্য চলে আসবে, এই পাশের কিছু হোল এই পাশে চলে যাবে এই পাশের ইলেকট্রনগুলোকে ফিল আপ করে দেওয়ার জন্য। সো আলটিমেটলি যেটা হবে জানো, এই সাইডের দুই পাশেরই হোল এবং ইলেকট্রন একটা আরেকটাকে ধ্বংস করে দিবে। হোল ইলেকট্রন একটা আরেকটাকে মানে ধ্বংস করে দিবে না, মানে একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিবে। হোল কি করবে? ইলেকট্রনকে কভার করে ফেলবে। ইলেকট্রন মানে হোল কিসের জন্য? ইলেকট্রনের জন্য, ঠিক আছে। ইলেকট্রন বসার স্থানকে কি বলতেছি আমরা? হোল বলতেছি। সো মাঝের যে স্থানগুলো আছে এগুলাতে আলটিমেটলি যেটা হবে কোনো পি টাইপ বা এন টাইপ বৈশিষ্ট্য থাকবে না। ওকে, সো যখন এইরকম একটা জায়গা ক্রিয়েট হবে তখন দেখা যাবে এই ব্যাপন প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে। এই পাশে পি টাইপ দেখা যাবে আর ওই পাশে যাচ্ছে না, এই পাশে এন টাইপ আর এই পাশে যাবে না। সো এই যে এই মাঝখানের এই জায়গাটা, এটাকে বলা হয় দেখো ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, ঠিক আছে, ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, এটাকে কি বলতেছি আমরা? ডিপ্লেশন লেয়ার। ওকে, সো কথা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ঠিক আছে। সো এখন আমি একটু হোয়াইট বোর্ডে যাই। সো খেয়াল করো, একটা পি এন জাংশন যখন তুমি যোগ করবা, পি এবং এন যোগ করছো, সুন্দর মতো কিন্তু মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হচ্ছে, ডিপ্লেশন। তখন কিন্তু যে সমস্যাটা ক্রিয়েট হয়, তুমি যদি মনে করো যে একটা নর্মাল পি টাইপ পদার্থ আছে, এখানে তুমি একটা ইলেকট্রন দিলা, সুন্দর মতো এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে। বাট এখানে যেটা হবে, ডিপ্লেশন লেয়ারে মাঝখানে যেহেতু কোনো পি টাইপ এবং এন টাইপ ডোপিং এক্সিস্ট করতেছে না বর্তমানে, সো যার কারণে তুমি যদি এখানে একটা ইলেকট্রন ছাড়ো, সেটা আলটিমেটলি এই মাথা থেকে এই মাথায় যাবে না, মাঝখানে এই লেয়ারটা থাকার কারণে। সো এখন আমাদের অবশ্যই একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, যে এখন আমরা কি করব, যে আমরা এটাকে আবার তড়িৎ পরিবহন করাইতে চাই, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে, এই যে পিএন জাংশনটা আছে এটাকে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত করতে হবে। ব্যাটারির সাথে সংযুক্ত করারও নিয়ম আছে।
পি টাইপটা অবশ্যই ব্যাটারির পজিটিভ সাইডের সাথে সংযুক্ত করতে হবে, এন টাইপটা ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে সংযুক্ত করতে হবে। সো তুমি যখন এটাকে সংযুক্ত করবা তখন যেটা হবে এই সাইড থেকে ইলেকট্রন ফ্লো করবে না বলো তো? এই সাইড থেকে ইলেকট্রন, নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন ফ্লো করবে। ইলেকট্রন ফ্লো করে যেটা হবে, এই সাইডের ইলেকট্রনের ঘাটতি ছিল না, খেয়াল করো এন সাইডে কিছু ইলেকট্রনের ঘাটতি ছিল না, ইলেকট্রনের ঘাটতিগুলোকে সে ফিল আপ করে ফেলবে। সো কথা হচ্ছে তুমি যখন ফার্স্টে সংযুক্ত করবা কিছু সময় তড়িৎ পরিবহন করবে না। ওই কিছু সময় অ্যাকচুয়ালি কি করবে, এই ডিপ্লেশন লেয়ারটা ধ্বংস করার কাজে ব্যবহৃত হবে। এই যে মাঝে যে ব্যারিয়ারটা ক্রিয়েট হয়েছে, এই ব্যারিয়ারটা ধ্বংস করার কাজে কিছু সময় ব্যয় হবে। যেই মাত্র কিছু সময় ব্যয় হইলো এই ডিপ্লেশন লেয়ারটা ধ্বংস করতে, এই ইলেকট্রনের ফ্লো দিল, এন্ড এই পাশ থেকে মনে করো হোল ফ্লো হবে, এই পাশ থেকে হোলের ফ্লো হবে, হোলের ফ্লো হয়ে এই পাশে পি সাইডে হোলের ঘাটতি পূরণ করবে, এন সাইডে ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। বুঝাতে পারছি? সো তখন কি সুন্দর মতো এই ব্যাটারি যখন তুমি সংযুক্ত করবা, পি সাইডে কি বলছি, ব্যাটারি ধনাত্মক সাইড, এন সাইডে ব্যাটারি নেগেটিভ সাইড, যোগ করে যখন তুমি এইভাবে ডিপ্লেশন লেয়ারের ঘাটতি মানে ডিপ্লেশন লেয়ারটা ধ্বংস করবা ওই কিছু সময়ের জন্য, সো ওই ভোল্টেজটাকে বলা হয় নিবৃত্তি ভোল্টেজ। এটা আরো নাম আছে নিবৃত্তি ভোল্টেজ। কিছু সময় মানে সার্টেন ভোল্টেজ প্রয়োগ করার কারণে তোমার এই ডিপ্লেশন লেয়ারটা ধ্বংস হইছে না, সো এটাকে বলা হয় নিবৃত্তি ভোল্টেজ অথবা সিম্পলি ডায়োড ভোল্টেজ। তোমাদের বইতে আরো নাম আছে, বাট হায়ার লেভেলে জাস্ট এই দুইটা শব্দ ইউজ করা হয়। তোমরা আরো দেখতে পারো, আরো কিছু নাম আছে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমাদের কি বলবো, যেটা ব্যাটারিটা এই যে পজিটিভ সাইডটা পি এর সাথে আর নেগেটিভ সাইডটা এন এর সাথে সংযুক্ত করলাম, এটাকে বলা হয় পজিটিভ বায়াসিং। ঠিক আছে? সো যখন আমরা পজিটিভ বায়াসিং করব তখন কি হচ্ছে একটু সংক্ষেপে বলি, খেয়াল করো। যে কথা হচ্ছে সুন্দর মতো, যে এই যে আমাদের ডিপ্লেশন লেয়ারটা ছিল, ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে ধ্বংস হবে যদি তুমি পজিটিভ বায়াসিং প্রয়োগ করো। এর জন্য কিছু ভোল্টেজ খরচ হবে, যেটাকে বলতেছি আমরা নিবৃত্তি ভোল্টেজ বা সিম্পলি ডায়োড ভোল্টেজ। ঠিক আছে? তো এখন আমরা করব কি, আমাদের শখ হইছে যে আমরা পজিটিভ বায়াসিং করব না, আমাদের শখ হইছে আমরা এখন নেগেটিভ বায়াসিং করব। সো মনে করো যে আমাদের তো সিম্পলি এরকম পিএন জাংশনে তো এরকম ডিপ্লেশন লেয়ার থাকার কথা না। সো কথা হচ্ছে, সো আমরা মনে করো যে আমাদের খুব শখ হইছে পি সাইডটাকে আমরা নেগেটিভ দিব এবং এন সাইডে আমরা পজিটিভ দিব। সো এটা কি নেগেটিভ বায়াসিং। কি নাম দিলাম? নেগেটিভ বায়াসিং। সো এই জিনিসগুলো কিসের জন্য হয়েছিল? পজিটিভ বায়াসিং এর জন্য। আচ্ছা, সো নেগেটিভ বায়াসিং দিলে কি হবে বলো তো? সো চলো দেখি নেগেটিভ বায়াসিং দিলে কি হবে। সো নেগেটিভ বায়াসিং, নেগেটিভ সাইড থেকে এইদিকে সুন্দর মতো ইলেকট্রনের ফ্লো হবে, পজিটিভ সাইড থেকে সুন্দর মতো হোল এর ফ্লো হবে, হোল। সো আলটিমেটলি এন সাইডে ইলেকট্রনের আধিক্য না, তুমি যদি এই সাইডে আবার তুমি যদি হোল ফ্লো করো, এমনিতেই ইলেকট্রনের আধিক্য, আবার তুমি ইলেকট্রন গুলাকে নিউট্রালাইজ করার জন্য হোল পাঠাচ্ছ, তখন যেটা হবে এন সাইডে ডিপ্লেশন লেয়ারটার পরিমাণ বৃদ্ধি পাবে। আবার তুমি দেখো এই সাইডে হোলের ঘাটতি ছিল, যার কারণে ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়েছে, আবার হোলগুলাকে নিউট্রালাইজ করার জন্য তুমি কি ইলেকট্রন পাঠাচ্ছ, মানে তুমি সোজা কথা একটা কি বলবো, একটা ভুল কাজ করছো। ঠিক আছে? যে তুমি
ডিপ্লেশন লেয়ারটা কমানোর বদলে উল্টা বাড়ায় দিচ্ছ, ঠিক আছে। সো আলটিমেটলি দেখা যাবে কোনো তড়িৎ, তুমি যদি নেগেটিভ বায়াসিং করো কোনো তড়িৎ প্রবাহ হবে না, কোনো তড়িৎ প্রবাহ হবে না, ঠিক আছে। এন্ড আরেকটা জিনিস ঘটবে, এইভাবে যখন ফুল ডায়োডটা ডিপ্লেশন লেয়ার যখন ফুল ডায়োডটা কভার করে ফেলবে নেগেটিভ বায়াসিং অ্যাপ্লাই করে, তুমি যদি মানে ডিপ্লেশন লেয়ারটা যদি একদম ফুল ডায়োড ব্যাপী মানে বিস্তৃত করে ফেলো, তখন যেটা হবে ডায়োডটা নষ্ট হয়ে যাবে, ডায়োডটা নষ্ট হয়ে যাবে। এন্ড সিম্পলি তখন একদম সুন্দরভাবে এখানে ডায়োডটা নষ্ট হয়ে যাবে এন্ড ডায়োডটা সিম্পলি নাই হয়ে যাবে এন্ড সুন্দর মতো এইখানে একটা পরিবাহীর মতো আচরণ করবে, তখন একটা সুন্দর মতো একটা হিউজ লেভেলের কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হইতে থাকবে, কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। সো যেই ভোল্টেজে তোমার ডায়োডটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং একটা বৃহৎ পরিমাণ তড়িৎ প্রবাহ শুরু হয়, সেই ভোল্টেজটাকে বলা হয় জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ, অথবা এটার অনেকগুলো নাম আছে, নি ভোল্টেজ অথবা ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে। সো আলটিমেটলি নেগেটিভ বায়াসিং এ কি পাচ্ছি, যে নেগেটিভ বায়াসিং এ ডিপ্লেশন লেয়ারটা কমার বদলে উল্টা বাড়তে থাকে এন্ড এমন একটা বৃহৎ ভোল্টেজে গিয়ে দেখা যায় ডিপ্লেশন লেয়ারটা ফুল ডায়োডকে কভার করে ফেলছে এন্ড ডায়োডটা নষ্ট হয়ে গেছে এন্ড সুন্দর মতো একটা হিউজ লেভেলের ইলেকট্রিসিটি ফ্লো হওয়া শুরু হয়ে গেছে। সো যেই ভোল্টেজে এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, জেনার ভোল্টেজ বা নি ভোল্টেজ। এখন তোমরা তোমাদের যত প্রবলেম আছে একটু বলো, একটু আমি একটু কমেন্ট চেক করি, এতক্ষণ বোঝানোর সময় কমেন্ট চেক করি নাই। সো কথা হচ্ছে এখন তোমাদের কমেন্টগুলো একটু চেক করব, একটু দেখি। ভাইয়া যেই সিলিকন সরাবে সেই সিলিকন কই যাবে? কথা হচ্ছে ভাই সিলিকন সরে যাবে না তো, সিলিকন থাকবে, সিলিকন থাকবে। মানে তুমি যে মনে করো যে এই কলমটা মনে করো সিলিকনের তৈরি, এই কলমের মধ্যে তুমি যদি অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করো, কলমের সাইজটা তো বড় হবে, তাই না? তাই বলতে এমন না যে কলমের ভিতর যে সিলিকন সেটা আমরা বাইরে ফেলে দিছি, সেটা একটু দূরে সরে যাবে, অ্যালুমিনিয়ামকে মাঝে জায়গা দিবে, এজন্য একটু সরে যাবে। সো আলটিমেটলি ওটা তো আর মানে চলে যাবে না, তাই না? আচ্ছা, সো আশা করি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, সো এখন হচ্ছে আমি জিনিসগুলো মুছে ফেলবো, ঠিক আছে? ব্ল্যাক আশা করি তোমরা সবাই তুলে ফেলছো, এই জিনিসগুলো কিন্তু আর থাকবে না, ঠিক আছে? স্লাইডে কিন্তু থাকবে না। সো চলো জিনিসগুলো একটু আমরা দেখি। ওকে, নেক্সট। সো এই যে দেখো, এই যে ডিপ্লেশন স্তর, জাংশন ভোল্টেজ। সো এখানে কি হচ্ছে দেখো, যখন তোমার এই যে দেখো ভোল্টেজ, যখন তুমি পজিটিভ দিকে ভোল্টেজ প্রয়োগ করবা, উপরের দিকে পজিটিভ না নিচের দিকে নেগেটিভ, ঠিক আছে? মানে সোজা কথা, তুমি যখন পজিটিভ বায়াসিং অ্যাপ্লাই করবা তোমার ভোল্টেজ বাড়াবা, বাট হচ্ছে তেমন কোনো মানে কিভাবে কোনো তড়িৎ প্রবাহ হবে না, ঠিক আছে? সো কথা হচ্ছে ইলেকট্রন প্রবাহ হবে না। কিছু সময় পর দেখা যাবে যে ইলেকট্রনের প্রবাহ বেড়ে গেছে, ঠিক আছে? শুরুতে দেখা যাবে ইলেকট্রনের খুব বেশি ফ্লো হচ্ছে না, এরপর দেখো একটা নির্দিষ্ট স্থানে আসার পর ডিপ্লেশন লেয়ার নষ্ট হয়ে যাবে, সুন্দর মতো ইলেকট্রনের ফ্লো হওয়া শুরু করবে। এন্ড তুমি যখন নেগেটিভ বায়াসিং অ্যাপ্লাই করবা, হচ্ছে এই সময়টা সেম, বাট এই রেখাটা আরো বড় হবে, বুঝতে পারছো? আরো বড় হয়ে তারপর এরকম হবে। দীর্ঘ সময় দেখা যাবে কোনো ইলেকট্রনের ফ্লো হচ্ছে না, কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। একটা ব্রেকডাউন স্টেজে গিয়ে দেখা যাবে যে সুন্দর মতো হিউজ লেভেলের একটা ইলেকট্রন ফ্লো হওয়া শুরু করবে এন্ড ডায়োডটা সিম্পলি নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ বায়াসিং এ কি হয়, ডায়োডটা নষ্ট হয়ে যায় সিম্পলি, ঠিক আছে? আচ্ছা, সুন্দর। তো এখন হচ্ছে আমরা যেটা পড়বো ট্রানজিস্টর, ঠিক আছে? ট্রানজিস্টর, আচ্ছা। সো ট্রানজিস্টর কি হয়, ট্রানজিস্টর হচ্ছে তিনটা ডায়োড মিলে গঠিত হয়, ইদার NPN তোমার সিকোয়েন্সে হবে অথবা PNP সিকোয়েন্সে হবে, PNP সিকোয়েন্সে হবে, ঠিক আছে?
মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় বেস, এন্ড দুই পাশে যেটা থাকবে একটাকে বলা হয় এমিটার আর একটাকে বলা হয় কালেক্টর। ঠিক আছে, বি ফর বেস, ই ফর এমিটার and C for collector, ঠিক আছে। আচ্ছা, সো এগুলাকে কিভাবে কানেক্ট করতে হয় আশা করি সবাই জানি। এই যে পিএনপি থাকবে, পিটাকে অবশ্যই পজিটিভ সাইডের সাথে যুক্ত করতে হবে ব্যাটারির, এনটাকে নেগেটিভ সাইডের সাথে, এন্ড কথা হচ্ছে এইভাবে আমাদের সবগুলাকে কিন্তু সংযোগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি এই জিনিসটা অ্যাটলিস্ট সবাই বুঝি। আচ্ছা, সো নেক্সট যেটা করতে হবে, এভাবে পিএনপি কানেক্ট করলাম, নেক্সট যেটা করব তোমার এইগুলা এই ডেসক্রিপশন গুলো একটু পড়তে হবে। ঠিক আছে, সো পিএনপি যেটা, সেটার প্রধান চার্জ বাহক হচ্ছে আমাদের হোল। প্রধান চার্জ বাহক কি ভাইয়া? আমাদের হোল। ঠিক আছে, পিএনপি মূল প্রবাহ এমিটার টু কালেক্টর, এমিটার কালেক্টর প্রবাহ হচ্ছে আমাদের মূল প্রবাহ, মানে এমিটার আর কালেক্টর এই দুইটার মধ্যে আমাদের মূলত তড়িৎ প্রবাহ হবে। প্রবাহ লাভ যেটা আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই, সেটা হচ্ছে আমাদের প্রবাহ লাভ, আইসি ডিভাইডেড বাই আইই প্রবাহ লাভ। ঠিক আছে, সো আলফার সূত্রটা আর বিটার সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। দুইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আলফা বিটার সূত্র সেম। ঠিক আছে, সো আলফা বিটার সূত্র দুইটা একটু খেয়াল রাখতে হবে। আলফা ইকুয়ালস টু কি? আইসি ডিভাইডেড বাই আই, মানে কালেক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে আর এমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, দুইটার অনুপাত। ঠিক আছে, আর তোমার বিটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি, মানে হচ্ছে তোমার কালেক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে আর বেজের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটার অনুপাত। সো অ্যাকচুয়ালি মনে রাখবা, এই যে বেসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা এমিটার আর কালেক্টরের তুলনায় খুবই নগণ্য, এমিটার আর কালেক্টরের তুলনায় খুবই নগণ্য বেসের কারেন্ট ফ্লোটা। সো অ্যাকচুয়ালি বিটা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইবি। সো এন্ড অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে, এমিটারের কারেন্ট সমান সমান বেজের কারেন্ট আর কালেক্টরের কারেন্ট দুটার যোগফল। বেজের কারেন্ট কিন্তু খুবই ছোট, যার কারণে যেটা হয় কালেক্টরের কারেন্ট আর এমিটারের কারেন্ট দুইটা অলমোস্ট সমান বলা যায়। ঠিক আছে, এন্ড তোমার কারেন্টের চেঞ্জ যেটা ডেল আইই সমান সমান ডেল আইবি প্লাস ডেল আইসি হবে। ওকে, সো আলফা আর বিটার সূত্রটা দেখছিলাম, এখন আলফা বিটার মধ্যবর্তী রিলেশনটা দেখি। বিটা ইকুয়ালস টু alpha divided by 1 minus alpha and alpha equals to beta divided by 1 plus beta, দুইটা সূত্র একটু খেয়াল রাখতে হবে। সো তোমার ট্রানজিস্টরকে কি হিসেবে ইউজ করা যায়? অ্যাম্পলিফায়ার এবং সুইচ হিসেবে আমরা চাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা সো নেক্সট আমরা দেখি। সো এগুলা দেখো, পিএনপি যেটা হচ্ছে এনপিএন এর জন্য সবকিছু পিএনপির মতো, এই সূত্র নতুন করে আর পড়া লাগবে না, তোমাদের জন্য সুখবর। বাট যেটা হচ্ছে একটা জিনিস, জাস্ট প্রধান চার্জ বাহক আমরা পিএনপি তে হোল দেখছিলাম, এন্ড এখানে হচ্ছে ইলেকট্রন। আর ফেট আর জিবিজেটি এগুলো মনে হয় তোমাদের সিলেবাসে নাই, এগুলো আপাতত বাদ দিলাম। সো দেখো একটা কোশ্চেন দিচ্ছে, একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 0.95, ঠিক আছে, আলফা ইকুয়ালস টু কি বলতো স্যার? আলফা ইকুয়ালস টু, খেয়াল করো, আইসি ডিভাইডেড বাই আইই, আইসি ডিভাইডেড বাই আইই। মনে করো ট্রানজিস্টরকে আমরা পিএনপি ধরলাম, যেহেতু আমাদের পিএনপি নাকি এনপিএন বলে দেয় নাই, সো আমরা সিম্পলি পিএনপি ধরলাম। ঠিক আছে, আমরা সিম্পলি পিএনপি ধরলাম। সো এখন যেটা হবে, তোমার পিটাকে আমরা ধরলাম মনে করো এমিটার, এনটাকে ধরলাম বেস, এন্ড এটাকে ধরলাম কালেক্টর। ঠিক আছে, আচ্ছা সো কথা হচ্ছে এমিটারের মধ্য দিয়ে যে দুইটা জিনিস হবে, তুমি যদি পিএনপি ধরো, পিএনপি ধরলে যেটা হবে, তোমার এমিটার থেকে যে কারেন্টটা বের হবে, এমিটার থেকে কি কারেন্টটা বের হবে আইই, এন্ড তোমার বেস এবং কালেক্টরের মধ্যে কারেন্ট ঢুকবে। ওকে, সো আলফা তোমাকে দিয়ে দিছে আইসি ডিভাইডেড বাই আইই, এন্ড তোমার আইজি সমান সমান 1 মিলিমিটার। সো আইজি বলতে কিছু না, এটা মোস্ট প্রবাবলি আইবি দেওয়া হয়েছিল, আইবি সমান সমান 1 মিলি অ্যাম্পিয়ার। সো আইবি সমান সমান 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করছে বিটা কত।
সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইজিলি করা যায়, ঠিক আছে। আলফা সমান সমান 0.95, এটা আমরা সবাই জানি। সো বিটা ইকুয়ালস টু কি দেখো, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। বিটা ইকুয়ালস টু যেটা হয় আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা সমান সমান 0.95 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.95 সমান সমান যেটা আসবে 5 ডিভাইডেড বাই 0.05 সমান সমান বিটার মান আসছে 19, ঠিক আছে। তোমাকে কোশ্চেন এতটুকু না দিয়ে কোশ্চেনটা একটু এক্সটেন্ড করলাম, তোমাকে বললাম আইসি এন্ড আইই সমান সমান হোয়াট, ঠিক আছে। এই দুইটাও তোমাকে সাথে বের করতে বললাম। সো বিটার মান বের করছি, বিটা 19। এখন আইসি এবং আইই চলো আমরা বের করি। ওকে, তাহলে একসাথে অনেক কিছু শেখা হয়ে যাবে। সো বিটা ইকুয়ালস টু যেটা হয় আইসি ডিভাইডেড বাই আইবি সমান সমান কত 19। ওকে, সো আইবি এর মান অলরেডি আমরা জানি 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইসি কত হবে, আইসি ইকুয়ালস টু আইবি ইন্টু 19 সমান সমান হচ্ছে আইবি এর মান হচ্ছে 1 ইন্টু 19 মানে হচ্ছে 19 মিলি অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, সো আইসি বের করে ফেললাম। আবার দেখো আলফা ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইই সমান সমান 0.95। আলফা ইকুয়ালস টু কি, আইসি ডিভাইডেড বাই আইই সমান সমান 0.95। এখান থেকে আমরা আইসি এর মান জানি, সিম্পলি আইই এর মান বের করব। আইই সমান সমান আইসি এর মান হচ্ছে 19 ডিভাইডেড বাই 0.95 সমান সমান কত আসবে, চলো দেখি। 19 ডিভাইডেড বাই 0.95 সমান সমান আসতেছে 20 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা কিন্তু দেখো আইসি আইবি আইসি আই এবং বিটা তিনোটাই বের করে ফেলছি। আমাদের কিন্তু আইসি আইবি এবং আইই এর মধ্যে একটা কন্ডিশন ছিল, কি বলতো, একটা কন্ডিশন ছিল আইই সমান সমান আইসি প্লাস আইবি। দেখো তো এই কন্ডিশনটা আমাদের ম্যাচ করছে কিনা। আইসি সমান সমান 19, আইবি কত 1, ঠিক আছে। 19 প্লাস 1 সমান সমান 20, আইবি সমান সমান আইই সমান সমান 20। সো আলটিমেটলি কিন্তু এই কন্ডিশনটাও ম্যাচ করতেছে। এই কন্ডিশনটা কোথায় দেখছিলাম, এই যে দেখো স্যার, আইই সমান সমান আইবি প্লাস আইসি মানে এমিটারের কারেন্ট, বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট দুটার যোগফল, ঠিক আছে। আচ্ছা 19, ভাইয়া এই ম্যাথে মিলি অ্যাম্পিয়ার এককে রাখবো? হ্যাঁ ভাইয়া মিলি অ্যাম্পিয়ার এককে রাখো, কোনো সমস্যা নেই। কোশ্চেনে যেহেতু মিলি অ্যাম্পিয়ার দিয়ে দিছে রাখছো, তুমি চাইলে অ্যাম্পিয়ার রেঞ্জও নিয়ে আসতে পারো, 1 × 10⁻³ এটাও লিখতে পারো, কেউ কিছু বলবে না। কথা হচ্ছে ক্যালকুলেশনে ভুল না করলে হয়েছে। ওকে, সো মিলি অ্যাম্পিয়ার, সো বাকিগুলো আমরা মিলি অ্যাম্পিয়ারে বের করে ফেললাম। ওকে, সো একটা ম্যাথের মাধ্যমে তোমাদের কাইন্ড অফ বিটা আলফা আইসি আই সবকিছু বের করা দেখাই দিলাম। ওকে, সো চলো আমরা একটা ম্যাথ করি। কোন ট্রানজিস্টরে কমন বেস সংযোগে আছে, কমন বেস সংযোগে আছে, এর এমিটার ও কালেক্টরের কারেন্ট যথাক্রমে এত এবং এত। সো আমাদের কিন্তু আইই দিয়ে দিছে, তাই না, আইসি দিয়ে দিছে। আমাদের জিজ্ঞেস করছে বেস কারেন্ট কত, আইবি সমান সমান হোয়াট। ভাইয়া এটা ঠিক ইজি ম্যাথ আর আছে, বলো। আইই সমান সমান কি, আইসি প্লাস আইবি। সো আইবি সমান সমান কি হবে, আইই মাইনাস আইসি। আইই সমান সমান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আইসি কত 0.95 সমান সমান হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। সো বেস কারেন্ট কিন্তু আমরা বের করে ফেললাম 0.05 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা ইজি একটা এমসিকিউ, ঠিক আছে। সো কথা হচ্ছে সি, সুন্দর, হ্যাঁ সি। নেক্সট নাম্বারের রূপান্তর, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের নাম্বারের রূপান্তর। সো এইগুলো তোমরা আইসিটিতে পড়ছো অবশ্যই, ঠিক আছে, আইসিটিতে অবশ্যই পড়ছো। সো চলো আমরা একটু দেখি নাম্বার সিস্টেম। এখানে ছোটখাটো একটু তোমাদের রিভাইজ দিয়ে দিই, মেইনলি আইসিটির টপিক। এটা কথা হচ্ছে ফিজিক্সে একটু দিয়েছে, একটু রিলেটেড টপিক দেখে। এটা অ্যাকচুয়ালি ফিজিক্স আমরা পড়তাম না, আইসিটিতে পড়ছি, আর ফিজিক্সে পড়ে কি করবো, আইসিটিতে আরো ডিটেলস দেওয়া এখানে, ঠিক আছে। সো ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরের সময় ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এবং ভাগশেষ লিখতে হয়। খেয়াল করো আমরা কি করতেছি, 88 সংখ্যাটাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজে আমরা রূপান্তর করব। সো বাইনারিতে তোমার বেস কত 2, তাই না। সো সিম্পলি আমরা 88কে বারবার ক্রমান্বয়ে 2 দিয়ে ভাগ করতে থাকবো, ঠিক আছে। সো এই যে দেখো 2 দিয়ে ভাগ করলে কি 44।
সো কোনো ভাগশেষ আছে? ভাগশেষ নাই, শূন্য। 44 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 22, ভাগশেষ আছে কোনো? 0। এরপর কি আবার 2 দিয়ে ভাগ করলে 11, ভাগশেষ আছে কোনো? নাই। কিন্তু দেখো 11 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, খেয়াল করো 2 × 5 কত হয়? 10, ঠিক আছে। সো আমরা কিন্তু রেজাল্ট 5 পাবো, ভাগফল 5 পাবো, কিন্তু 2 × 5 10, অ্যাকচুয়ালি 5.5 পাওয়ার কথা, কিন্তু আমরা জাস্ট পূর্ণ সংখ্যা হিসেবে লিখবো 5 পাচ্ছি, এন্ড ভাগশেষ হচ্ছে আমাদের 1। আবার যদি 5 কে 2 দিয়ে ভাগ করি, আমরা রেজাল্ট 2 পাবো, কিন্তু ভাগশেষ পাবো 1। এভাবে আমরা কিন্তু সাজায় লিখছি, যতক্ষণ না 0 আসছে, যতক্ষণ না রেজাল্ট 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো, এন্ড যখন শেষ হয়ে যাবে নিচ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখবো 1 0 1 1 0 0। সো বাইনারি সিস্টেমে 88 মানে হচ্ছে এইটা। 88 মানে কি? 1 0 1 1 0 0। এভাবে কিন্তু যে কোনো সংখ্যাকে তুমি বাইনারি মানে ডেসিমাল থেকে তুমি যে কোনোটায় রূপান্তর করতে পারবে। এখানে বাইনারিতে রূপান্তর করছি, তোমাকে যদি অক্টালে রূপান্তর করতে বলি পারবা, হেক্সাডেসিমাল মানে কাইন্ড অফ হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলি অবশ্যই পারবা, 16 দিয়ে ভাগ করতে হবে সেই ক্ষেত্রে। আবার তোমার দেখো বাইনারি থেকে তুমি যদি দশমিকে রূপান্তর করতে চাও, বাইনারি বা অন্য কোনো সংখ্যা, যেমন এই সংখ্যাটাকে, ঠিক আছে। সো আলটিমেটলি তোমার দশমিকের পরে যে সংখ্যাটা সেটাকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 0 নাম্বার প্লেস, ঠিক আছে। পরেরটা 1, পরেরটা 2 নাম্বার প্লেস, এটা হচ্ছে -1 তম প্লেস, এটা হচ্ছে -2 তম প্লেস। সো কথা হচ্ছে এই প্লেস নাম্বারগুলো দেখে 2 টু দি পাওয়ার তত দিয়ে গুণ করতে হবে। সো এই 1 কে 2 টু দি পাওয়ার 0 দিয়ে, এই 1 কে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, এই 1 কে 2 স্কয়ার দিয়ে গুণ করতে হবে, সবগুলোকে আমরা যোগ করতে হবে। আবার দশমিকের পরেরগুলোকে 1 × 2 টু দি পাওয়ার -1, 2 কে 0 কে 2 টু দি পাওয়ার -2, এভাবে দিয়ে গুণ করে যোগ করে দেন ফাইনালি যদি আমরা সাম আপ করি তখন এইটা সমান পেয়ে যাচ্ছি 7.5। ওকে, সো এগুলা নিয়ে আর এত ইন ডিটেলস তোমাদেরকে না বুঝালাম, বাট এগুলা হচ্ছে আশা করি মানে তোমরা আইসিসিতে পড়ে আসছো। সো যতটুকু একদম বেসিক না দেখাইলেই না, ততটুকু একটু দেখাইলাম। একটু কমেন্টগুলো চেক করি। আচ্ছা ভাইয়া একটু সামারি করে দেন প্লিজ। কথা হচ্ছে আচ্ছা ট্রানজিস্টর একটু সামারি করে দেই। কথা হচ্ছে গিয়ে চ্যাপ্টারের মানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে অ্যাকচুয়ালি ওই যে শুরুতে থিওরিটিক্যাল কোশ্চেন যদি আসে, তোমার ওই যে ডিপ্লেশন লেয়ার থেকে আসবে, ওই যে তোমার জাংশন ডায়োড যেটা দেখালাম, কখন ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়, পজিটিভ বায়াস কি নেগেটিভ বায়াস কি, ওখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসে। অ্যান্ড আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে তোমার কোথা থেকে? এনার্জি ব্যান্ডগুলা থেকে। একদম চ্যাপ্টার শুরুতে কিন্তু একদম ইন ডিটেলস বুঝাইছি তোমাদেরকে। অ্যান্ড তোমার যদি ম্যাথ আসে এই চ্যাপ্টার থেকে, যদি কখনো ম্যাথ আসে, ম্যাথ আসার সম্ভাবনা অলমোস্ট 80% ম্যাথ আসবে ট্রানজিস্টর থেকে, ঠিক আছে, ট্রানজিস্টর থেকে, ঠিক আছে। সো ট্রানজিস্টরের সবগুলো সূত্র এখানে লিখে দিছি আমি। সো এই সূত্রগুলো দেখবা, এন্ড এই যে দুইটা ম্যাথ করাইছি এই দুইটা ম্যাথ জাস্ট দেখবা, তাহলে আলটিমেটলি তোমাদের আর কোনো ম্যাথে আটকাবা না। ওকে, সো আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই, একটু শর্টে শেষ করে দিলাম। চ্যাপ্টারটা অনেক ছোট, জাস্ট হচ্ছে মানে ছোট চ্যাপ্টারে আরো বেশি টাইম নিয়ে পড়াইলে উল্টা হচ্ছে গিয়ে প্রবলেমে পড়বা, তাই না? সো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আজকে শেষ করে দিই। সো আজকে ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাদের কোর্সটা মোস্ট প্রবাবলি একদম শেষের পথে। সো কথা হচ্ছে দীর্ঘদিন ক্লাস করতেছো, আমি যদি একদম লাস্টে এসে জয়েন করছি। সো কথা হচ্ছে গিয়ে পড়াশোনা করো ঠিক মতো, অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।